ইনশিরা ছটফট করছে, দুহাতে মুইনের গলা জড়িয়ে ধরে বলে, আমি না স্থির হয়ে থাকতে পারছি না। আপনি আমাকে ঠিকভাবে কোলে বসিয়ে রাখুন। এই আপনার হাত কাঁপছে কেন? মুইন ওকে আরো শক্ত করে ধরলো। ইনশিরা হাঁপাচ্ছে, আবারও মুইনের চোখের পানি ছুঁয়ে হাঁপাতে হাঁপাতে বলছে, এই সত্যি সত্যি বলুন না, আপনি এভাবে আমার জন্যেই কাঁদছিলেন? মুইন মাথা নেড়ে বলে। ইনশিরা কি করলো, হঠাৎ জোরসে কেঁদে উঠল, অম্বর কাঁপিয়ে মুইনের গলা জড়িয়ে রেখে বলছে, হে আল্লাহ, কি বলে লোকটা? লোকটা নাকি আমার জন্য কাঁদছিল। তখন ফরাজি আর নিজেকে সামলাতে পারেনি, বইয়ের দুগালে চুমু খেতে লাগলো ভেজা দুটি চোখ বুজে। যারা ক্যামেরার হাতে লাইভ করছিল তারা ওদের ভিডিও ধারণ করতে লাগলো। ইনশিরা কাঁদছে, মুইন চুমু খাচ্ছে পাগলের মতো দুগালে। শ্বশুর শাশুড়ি লোকজন, কারো কথা ফরাজির মাথায় নেই। ইনশিরা ফোপাচ্ছে, ফোপানি বন্ধ করে আবারও জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে ইনশিরা আলোর দিকে তাকায়, চেঁচিয়ে বলে, ও মাম্মা, শুনেছো? এই লোকটা নাকি আমার জন্যেই কাঁদছিল। আলো বুকে হাত রেখে মেয়ের মুখের দিকে তাকিয়ে আছে। ইনশিরা হাউমাউ করে কেঁদে দিয়ে এবার সামিনের দিকে তাকায়। ও বাবা, দেখলে? ইরফানের কথা ফলে গেল। আমি তোমার জামাইকে কাঁদিয়ে ছাড়লাম পাপা। মুইন শুধু চুমু খাচ্ছিল। ইনশিরা কেঁদে বলে, থামুন, থামুন, আর কত দেবেন? ততক্ষণ পর্যন্ত তোমার অ্যারেঞ্জ ম্যারেজও ফোবিয়া না কাটে ততক্ষণ পর্যন্ত। আকুল হয়ে বলে মুইন। ইনশিরা কাঁদছে, শক্ত করে জড়িয়ে ধরে মুইনের গলা, আবারও চেঁচিয়ে বলে, মাম্মা পাপা, দেখো, এই লোকটা আমার জন্য কাঁদছে। আমার জন্যেই কাঁদছে। এই লোকটাকে আমি কাঁদিয়ে ছেড়েছি পাপা। এই লোকটাকে কাঁদিয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে মাম্মা, ভীষণ আনন্দ হচ্ছে। আমার এত কেন আনন্দ হচ্ছে এই লোকের চোখে পানি দেখে মাম্মা, পাপা। একটা একটা করে, একটু একটু করে একটা পরিবারের জন্য গোছানো, কেনা, সাজানো আসবাবপত্রগুলি মুইন ফরাজির এই সংসার, একটা আদুরে সংসার, একটা স্বপ্নমাখা সংসার পুড়ে কয়লা হয়ে গিয়েছে। শেষ বিকেলের আলো এসে বিধ্বস্ত কটেজটাকে একটা ভুতুরে বাংলোর মতোই লাগছে। আগুনের উত্তাপ এখনো কমেনি, বাতাসে ভ্যাপসা গন্ধ ভেসে বেড়াচ্ছে এখনো। ফায়ার ডিফেন্স অফিসাররা তাদের লটবহর গুছিয়ে নিয়ে চলে যায় আসরবাদ। আজান হলো, ধীরে ধীরে লোক সমাগম কমলো এবং ধীরে ধীরে ওই নিরিবিলি এরিয়াটা তার আগে নিস্তব্ধতা ধারণ করলো। শান্তিনীর মির্জাদের নিবাসে ছেয়ে আছে মলিনতা, বিধ্বস্ত মানুষগুলো চুপচাপ বসে আছে। ইনশিরা কাঁপছে, খুব কাঁপছে, এখনো যার পর নয় আতঙ্কিত লাগছে তাকে। আজ সে কিভাবে বাঁচলো, কোন কপালের জোরে? তার তো পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথাই ছিল। কটেজে আগুন লাগার প্রাথমিক কারণ সিলিন্ডার ব্লাস্ট, পরে ইলেকট্রিক ডিভাইস অ্যাফেক্টেড হয়ে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিক তদন্তে এগুলো জানা গিয়েছে। আইজিপি স্যার নিজে এসেছেন শান্তিনীরে, এসেছেন ডিসি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারা এসে মুইন ইনশিরাকে সমবেদনা জানিয়ে গিয়েছে কিছুক্ষণ আগেই। ইনশিরা সোফাতে বসা, তার পাশে দাঁড়িয়ে তাকে এক হাতে ধরে আছে মুইন। ইনশিরার পাশে তার পাপা বসে আছে। মেয়েটার কিছুক্ষণ আগে প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল। ঋতু মেয়ের ঘরমাক্ত মুখটা আঁচলে মুছিয়ে দেয়। বিপরীত পাশে সোফায় গা এলিয়েছিল আলো। হাতে পায়ে যেটুকু চোট পেয়েছে পরি ড্রেসিং করিয়ে দিল সবার। বাড়ির পুরুষগুলো সবাই চোট পেয়েছে কোনো না কোনোভাবে। আসর পেরিয়ে মাগরিব হয়ে এলো যখন, ক্লান্ত শরীরটা নিয়ে আলো নড়ে চড়ে বসলো, মেয়ের দিকে তাকিয়ে বলল, এটা কিভাবে হলো তুমি জানো? ধারণা আছে কিভাবে হতে পারে এটা? ইনশিরা এলোমেলো দৃষ্টি দিয়ে মায়ের দিকে তাকায়, পাপার দিকে তাকায়, মুইনের দিকে তাকায়। একটা ঢোক গিলে বলে, জানি না মাম্মা, আমি জানি না। আমি তো একটু থামে ইনশিরা, পরপর কণ্ঠস্বর পাল্টে অস্থির হয়ে বলে, মাম্মা, চুলা অন করা ছিল, আমি নেভাতে ভুলে গিয়েছিলাম। কিন্তু কিন্তু আমতা আমতা করছে ইনশিরা। বাড়ির সবাই ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আলো একটা লম্বা শ্বাস ফেলে মেয়ের মুখের দিকে তাকায়, কিছুক্ষণ তাকিয়েই থাকে, পরপর ঘুরে বাড়ির সবার দিকে তাকিয়ে রুগ্ন কণ্ঠে বলে, এই মেয়েকে যদি আমি এখন একটা চটকানো মারি, এখন আপনারা বলবেন আলো বাড়াবাড়ি করছে। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ায় আলো। ইনশিরা তরাক করে লাফিয়ে উঠে বাবা আর স্বামীর পেছনে লুকায়। ক্লান্ত শরীরে সামিন ম্লান হাসে, মুইনও হাসে। কারো হাসিতে জোর নেই তবুও। সামিন বলল, আর বাড়াবাড়ি করো না আসিয়া। আলো তার বাড়াবাড়ি অব্যাহত রাখে। মেয়েকে টেনে এনে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হাহাকার করে। আরেক দফা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় সবাইকে। ঝাপসা চোখে ইনশিরা মাকে দেখে, দেখে মায়ের পুড়ে যাওয়া হাত পা, দেখে মায়ের পুড়ে যাওয়া অর্ধেকখানি চুল, যে চুল পাপার প্রিয়। মায়ের নরম গালে ইনশিরা হাত রেখে কেঁদে বলে, এবারও বাড়াবাড়ি করে দিলে মাম্মা। কপালে কপাল ঠেকায় মায়ের। বাড়ির পরিস্থিতি গুমোট। ইহান ইনশিরাকে তাড়া দিয়ে বলে, মইনকে নিয়ে ঘরে যা, এসব বন্ধ কর, সবার বিশ্রামের প্রয়োজন আছে তো।
প্রেরণা এসেছিল এ বাড়ির সবার যা অবস্থা, সে কিছুক্ষণ থেকে এটা ওটা সাহায্য করেছে ঋতুকে। ঋতুর মেয়েটিকে পছন্দ, এই মেয়ের দুই একটা আচরণ বাদে মেয়েটি একেবারে খাঁটি মেয়ে ঋতুর মনে হয়। এমন মেয়ে এই যুগে অন্তত বিরল। ইনায়া ফেরেনি সন্ধ্যায়, প্রীতম প্রেরণার সাথে কটা দিন থাকবে এখানে। সেহা আর শান্ত আসছে, বাড়িতে লোক সমাগম, কাছের দূরের স্বজন আসছে। এত বড় বিপদের কথা শোনা মাত্রই অস্ট্রেলিয়া থেকে সামিনের ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ কল করেছে। সামিন ওর সাথে কথা বলে ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে এসে লিভিং রুমে সোফাতে ধপ করে বসে আলোকে ডাকে। আলো, ঋতু, পরি তিনজন আসে। কেমন দীর্ঘশ্বাস ছেড়ে ছেড়ে সামিন বলে, এই মেয়েটার নতুন সংসারটা এভাবে চলে গেল। তোমরা একটু ছেলে মেয়ে দুইটাকে দেখে শুনে রাখো। দুজনের সংসারটা জোড়াতালি দিয়ে গড়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। দোতলা থেকে ত্রস্ত পায়ে নামছিল ইহান। বাড়ির বড়রা সবাই নিচতলায় ছিল। ওকে দেখে ইসমাম জানতে চাইল। কোথায় যাচ্ছিস? বড্ড তাড়াহুড়ো ছিল ইহানের, বলল। হোপে একটু ঝামেলা করেছে ইরফান। ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ ছিল সাইমের। লোকাল ব্লগারদের ধারণ করা দৃশ্যটুকু বারবার পজ করে করে দেখছে সে, সাথে শুনছিল ব্যাকগ্রাউন্ডের ওই কথাগুলো। সাইম দেখছিল নির্নিমেষ। মুইন ইনশিরাকে কাঁদতে দেখে উম্মাদের মতো চুমু খাচ্ছিল দুগালে, আর ইনশিরা চেঁচিয়ে কিছু একটা বলছিল লোকটার গলা জড়িয়ে ধরে। আরও কিছুক্ষণ ভিডিওটা দেখলো সাইম। হুট করে কি হলো, এক আছাড়ে ফোনটাকে ছুঁড়ে মারল সুইমিং পুলে। সাগর ভুইয়া অদূরে বসে দেখতে লাগলো ছেলের কাণ্ড। মাগরিবের ওয়াক্ত শেষ হয়েছে। মুইন শান্তি নিরে ইসির রুমে টানটান হয়ে শুয়ে আছে। গায়ের ইউনিফর্ম এখনো খোলেনি লোকটা। না খেয়েছে এক গ্লাস পানি। এতটা ক্লান্ত, এতটা উত্তেজিত নিজেকে কখনো লাগেনি মুইনের। ইনশিরা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। মুইন মাথাটা সামান্য তুলে দেখলো ওকে। দুজনের বিধ্বস্ত ক্লান্ত দৃষ্টি দুজনকে দেখলো। ডান হাত তুলে মুইন কেমন জোরানো গলায় ডাকে, এসো। ইনশিরা এগিয়ে যায়। ওই মুহূর্তটুকু মনের মধ্যে এখনো উত্তেজনা বজায় রেখেছে। বুকটা এখনো সে ওই সময়ের মতন কাঁপছে লোকটাকে দেখে। মুইন হাত দিয়ে ইশারা করে গ্লাসটাকে সাইড টেবিলে রাখতে। গ্লাসটা রেখে ইনশিরা মলিন মুখে এগিয়ে গিয়ে বসলো বিছানার একপাশে। মুইন ওকে দেখলো চেয়ে চেয়ে, চোখে তৃষ্ণা মেটাচ্ছে যেন দেখে। একটা ছোটখাটো মুখ, একটা পান পাতার মতো মিষ্টি মুখ। ফরাজি ইনশিরা থুতনি এক হাতে একটু উঁচু করে ধরে কোমল স্বরে বলল, শরীর খারাপ লাগছে? দুপাশে মাথা ঝাঁকায় ইনশিরা দীর্ঘশ্বাস ফেলে বলে, যা হলো সব আমার জন্যেই হলো। মুইন দুচোখ বন্ধ করে একটা ফাঁকা ঢোক গিলে আবারও বইয়ের দিকে তাকিয়ে বলে, যা হলো সব হওয়ার ছিল বলেই হলো ইসি। একটু থামলো মুইন। ইসির নরম হাতটা শক্ত হাতে আগলে নিয়ে বলে, আর যা হতে হতে হয়নি তার জন্য সৃষ্টিকর্তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। ইনশিরা উঠে দাঁড়ায়। কি সান্ত্বনা দেবে লোকটাকে? লোকটার কতদিনে গড়ে তোলা একটা সংসার, কত পরিশ্রম, সব এক দুপুরে পুড়ে ছাড়কার। আর লোকটার দেওয়া সব উপহার। ইনশিরা তৎক্ষণাৎ নিজের গলার দিকে চায়। আজ সকালে এটা কি মনে করে পড়েছিল সে জানে না। বড্ড আবেগী হয়ে লোকটাকে ধরে আবারও বসে পড়ে সে। মুইন ওকে তাড়িয়ে তাড়িয়ে লক্ষ্য করে, এরপর একটানে ইসিকে বুকে টেনে নেয়। ইনশিরা চুপচাপ পড়ে আছে, দু চোখ বন্ধ করে। মুইন বলে, এটা গলায় রাখার জন্য আপনাকেও শুক্রিয়া। পাশাপাশি শুয়ে দুজনার দিকে তাকিয়ে আছে। ইসি বলে, ফরাজি, আপনার এত দিনের পরিশ্রম একটু একটু করে জমানো, ওগুলো আপনার পরিশ্রম। পুরো হয়ে যায়নি, যথেষ্ট পরিশ্রম করার মুরদ আছে এখনো। আমারও আছে। দু চোখের পাতা বুজে বলে ইনশিরা। তাহলে তো হয়েই যায়। এতক্ষণ পরে সামান্য হেসে হাঁপাতে হাঁপাতে বলে মুইন। ইনশিরাও হেসে ফেলে। দুজনাই হাসতে থাকে দু চোখ বন্ধ করে। কল আসে। একটা কলটা রিসিভ করে মুইন কিছুক্ষণ ওপাশের ব্যক্তির কথা শুনলো। তারপর কলটা কেটে সোশ্যাল সাইটে ঢুকলো। আজকের ভিডিও ক্লিপটুকু আলোড়ন তুলেছে বিভিন্ন পেজে। ক্যাপশনে লেখা, ইনশিরা, মুইন। দুজনে হাঁ করে ভিডিওটার দিকে তাকিয়ে থাকে। পরপর একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণে লজ্জা ঠেলে বেরিয়ে আসে ইনশিরার। পরপর মুখে চেয়ে যায় অপ্রস্তুত ভাব। অস্ফুটে বলে, এসব কি? মুইন উঠে বসলো দম নিয়ে বলল। ইনশিরা উঠে বসলো, বলল, সেন্স হারিয়ে আপনার এসব না করলেই হতো। ছি ছি, এগুলো অনবরত বাড়ির সবাই দেখবে। এই লোকগুলো শান্তি হারাম করে দেবে আমার। মাম্মা পাপা ভীষণ বিব্রত হবে। হাই আল্লাহ, এ আবার নতুন কোন বিপদ? মুইন ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা হাতে তুলে নিয়ে সাইবার সিকিউরিটি ব্যুরোর অফিসে কল করে বলে, আমি মুইন ফরাজি বলছি। হ্যাঁ, ওই ভিডিওটা। ওকে বলতে না দিয়ে অফিসার তাড়াহুড়ো লাগিয়ে বলল, বউরে বউ, আপনার অ্যারেঞ্জ ম্যারেজ ফোবিয়া কাটাতে গিয়ে একেবারে ভাইরাল হয়ে গেলাম।
ইরফান মির্জা। শ্যামলা গম্ভীর চেহারা, টকবগে 26-এর ছেলেটা রাগী এবং খ্যাপাটে ছেলেটা শান্ত ভাব দেখে তবে ইহান লম্বা শ্বাস ফেলল। ভাইয়ের প্রতি স্নেহ জাগছে, তবে রাগও হচ্ছে। ধমকে বলে, এসব কোন ধরনের ফাজলামি? তুই কি শোধরাবি না? আর শান্ত থাকতে পারল না ইরফান। দেয়ালে সজোরে একটা ঘুষি মেরে বলে, কোনো শুধরাতে দিলে তো? এই, আমাকে মানুষ মনে হয় না, সুধীর ভাই মনে হয় নাকি বোন তোমার একার? আমি কেন খবর পাইনি সাথে সাথে? ওয়াই? জবাব দাও। অম্বর কাঁপিয়ে চেঁচায় ইরফান। ওর কপালের নীলচে শিরা দৃশ্যমান। ওর দিকে শান্ত চোখে চেয়ে থেকে ইহান বলল। কি করতেছিস তুই? এখান থেকে উড়ে যেতি? ইরফান হাঁপাচ্ছে, হাঁপাতেই থাকলো কিছুক্ষণ। ইহান ওকে ধাক্কা মেরে চেয়ারে বসিয়ে দিল। চেয়ারে এক হাতলে ভর রেখে নিচু হয়ে ভাইয়ের চোখে চোখ রেখে বলল, এই অস্থির স্বভাবটা যতক্ষণ চেঞ্জ করতে পারবি না, ততক্ষণে কিচ্ছু হবার নেই। তা তুমি অস্থির হলে মনের জন্য হাত পুড়িয়েছ কেন? চেঁচিয়ে জানতে চায় ইরফান। ইহান ওর দিকে ঘুরে তাকালো, বলল, যা হয়েছে সব নিজের দোষে হয়েছে তোর। ইরফান চুপ হয়ে গেল হুট করে। ইহান ভাইয়ের দিকে ঝুঁকে বসলো, গলার কাছে শার্টের বোতামটা লাগিয়ে দিতে দিতে বলল, আর মাত্র কয়েকটা দিন আছে। ও বাড়ি অফিস বন্ধের সামলানোর জন্য সারা জীবন পড়ে আছে। ইরফান, আমাদের ডিসপয়েন্ট করিস না প্লিজ ভাই। দাদানের কথা শুনলো ইরফান চুপচাপ। ইহান পকেট থেকে ফোনটা বের করে সামিনকে কল লাগায়। ইরফানের দিকে তাকিয়ে বলল, ধর ঋষি, কথা বল। বোনের সরল মুখটা দেখে বুকটা কেমন করে উঠল ইরফানের। ওদিকে ইনশিরা চুপটি করে তাকিয়ে আছে। ইরফান স্মিত হেসে মাথা চুলকালো। ইনশিরা রাগী গলায় বলল, কি ম্যানেজমেন্টের লোকের সাথে ঝামেলা করেছিস? এই তুই শোধরাবি না? বিয়ের পর স্বামীর জন্য রান্না করতে গিয়ে পুরো ঘরটাই পুড়িয়ে দিলে। এই, তুই কখনো শুধরাবি না? ইনশিরা হাসলো, চোখের কোণে জমে থাকা জল মুছে নিয়ে বলল। হয়তো না। ইরফানও হাসলো, অমায়িক হাসি, বলল, আমিও হয়তো না। ভাই বোন অযথায় হাসে, যেমন ঝগড়ুটে ওরা ঠিক তেমনই প্রাণোচ্ছল। হোপ থেকে ইহান ফিরল রাত 2টোর সময়। ঋতুকে লিভিং রুমে জেগে থাকতে দেখে সে মায়ের দিকে এগিয়ে যায়। ঋতু জানতে চায় ইরফানের কথা। ইহান বলে, চিন্তা করিস না, ঠিক আছে। তর্কাতর্কি করেছে, শুধু মারামারি করেনি। ঋতু সোফাতে গা এলিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বলে, আর চিন্তা, তোমাদের দুটি ভাইকে জন্ম দিয়ে আমি চিন্তার সাথে সাক্ষাৎ করে নিয়েছি। বুঝি না তোমাদের আমাদের ব্যর্থতা। ইহান চুপচাপ দোতলায় উঠে। মায়ের ব্যাপারটা সে ধরতে পেরেছে। ইদানিং একটা পুত্রবধূর জন্য হাঁ বিদ্বেষ করছে ভীষণ। অথচ ইহান মনটাকে স্থির করতে পারছে না। একজনকে ঘিরে যে নাদান অস্থিরতা তার হচ্ছে, তার সমাধান করতে পারছে না সে। কিভাবে কি হবে ইহান জানে না। কটেজ পুড়েছে মুইনের অর্জিত সবকিছু, পুড়েছে সব ডকুমেন্ট। যদিও জেরক্স আছে সব ডকুমেন্টসের, তবুও সেই মেডেলগুলো মুইনের সম্মান, মুইনের অর্জন। রাতের নিস্তব্ধতার মাঝে দুজন দুজনার দিকে তাকিয়ে দুজন দুজনার হাতে হাত রেখে বসে আছে। ইনশিরা বলল, এরপর ফরাজি 15 তারিখে নতুন কটেজ পাবো। আগামীকাল একটা ছোটোখাটো ফ্ল্যাট দেখে উঠে যাব। সেভিংস যা আছে তাতে দুজনে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো বোধহয়। আগামীকালই এই বাড়ি থেকে যাব আমরা। মুইন হাসলো, বলল, জি, কেন? তুমি যেতে চাও না? চাই, আমি যেতে চাই। আগ্রহ ছিল ভীষণ ইনশিরার। মুইন এক হাতে ওকে টানলো কাছে। ইনশিরা চুপ করে আছে বাধ্য মেয়ের মতো। মুইন বলল, তারপর বলো, ফোবিয়া কেটেছে তোমার? ইনশিরা ওর দিকে তাকায়, বলে, ঠিক বুঝতে পারছি না এসপি, আমার কেমন পাগল পাগল লাগছে জানেন? কেমন হালকা লাগে, তবে পরিপূর্ণ লাগে। এই অনুভূতি কি? আমি তো জানি না, তুমি নিজেই খুঁজে বের করো। এর জন্যেও সময় নেবে? আপনি দেবেন সময়? আছে আপনার ধৈর্য? হেসে ফেললো মুইন, বলল, দেব, আছে ধৈর্য। রাত 2টো পেরিয়েছে। এ বাড়িতে ইনশিরার কাবার্ডে মুইনের কিছু পোশাক ছিল। ইউনিফর্ম পাল্টে সে সেগুলাই পড়েছে। একে একে হেড অফিসে মিটিং, আইজিপি স্যার, কলিগ, বন্ধু বান্ধবের সাথে সৌজন্য আলাপ শেষ করে যখন বিছানায় গা এলিয়ে দিল তখন প্রায় রাত 3টা বেজেছে। শুয়ে পড়ার সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হলো মুইন। আর ইনশিরা চেয়ে চেয়ে দেখতে লাগলো তামাটে পুরুষটির ক্লান্ত ঘুমন্ত মুখটা, যার সাথে তার অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। বাইরের দোতলার লিভিং রুমে আলো জ্বলতে দেখে ইনশিরা মুইনকে রেখে ঘর থেকে বেরোয়। তার ঘুম আসছিল না। লিভিং রুম পর্যন্ত এগিয়ে গিয়ে দেখলো মাম্মা পাপার ঘরেও আলো জ্বলছে। অত রাত্রে মাম্মা পাপাকে এভাবে জেগে বসে থাকতে দেখে ইনশিরা এগিয়ে যায়। চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে মাম্মা পাপা? এখনো কেন জেগে আছো? দুজনের মধ্যে কিছু নিয়ে আলোচনা চলছিল বিশদ। মেয়ের দিকে তাকিয়ে সামিন স্ত্রীর দিকে তাকায়, বলে, তুমি বলো। না আপনি বলুন। আরে না, তুমি বলো। না আপনি বলুন না। না, তুমি বলো।
আমতা আমতা করতে থাকে দুজনে। ইনশিরা দুজনের কাছে এগিয়ে গিয়ে বসলো, বলল, কি হচ্ছে দুইজনেই বলো। সামিন বলতে পারলো না, বাধ্য হয়ে শেষটাই আলো বলে। মা, মইনের কাছে বলার সাহস পাচ্ছি না। তোকে একটা কথা বলি, তোর পাপা তোদের কিছু টাকা দিতে চাচ্ছে। এটা উপহার, শুধুমাত্র উপহার। মইনের সাথে ঠান্ডা মাথায় আলোচনা করে দেখবি একবার। বাবা মায়ের মুখটা দেখে নেয় ইনশিরা। দীর্ঘ সময় ধরে ওরা দুজনে ইনশিরার জবাবের অপেক্ষা করছে আগ্রহ নিয়ে। ইনশিরা মলিন হাসলো, পাপার হাতটা আগলে নিয়ে বলল, এসবের কোনো প্রয়োজন নেই, আমরা ম্যানেজ করে নেব বাবা। বাক্যটাতে কি ছিল আলো সামিন জানে না। দুজনে একটা লম্বা শ্বাস ফেলে দিল স্বস্তিতে। এক হাতে মেয়েকে টেনে বুকের সাথে মিশিয়ে নিয়ে মাথায় চুমু খেয়ে সামিন বলল, সুখী হও, খুব 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 সুখী হও আম্মা। সকালের নাস্তাটা আজ মুইন শ্বশুর চাচা শ্বশুর সম্বন্ধীর সাথে খাচ্ছে। ইনশিরা একটা ঢিলেঢালা মেরুন রঙা টি শার্ট আর কালো পালাজ্জো পরে এলোমেলো বেশ। সে ছোট মা আর মেজো মায়ের সাথে ছোটাছুটি করে সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। খেতে খেতে সামিন অনেক কথাই বোঝাতে থাকে জামাইকে, বিভিন্ন সান্ত্বনা বাণী দিতে থাকে। এক জীবনে তার কত সম্মান ছিল ও পরিস্থিতি তাকে কোথায় টেনে নামিয়েছিল, আবার দিন শেষে সব ফিরে পাওয়া। এসব মুইনকে এ কারণেই বলে, কারণ অল্প বয়সী ছেলে যেন নতুন উদ্যমে সব শুরু করতে পারে। ইনশিরাকে উদ্দেশ্য করেও অনেক কথাই বলে সামিন। গতকাল না বললেও আজ খানিকটা গম্ভীর কণ্ঠে অভিযোগ তুলে মেয়ের মন ভুলো স্বভাবটা নিয়ে। সর্বোপরি ওদের দুজনকে বোঝায় সবকিছু ভুলে প্রফুল্ল মনে নতুন উদ্যমে যেন সামনের দিনগুলি উপভোগ করে। ইহান, ইসমাম এবং ইলহাম সবাই একে একে একইভাবে বুঝিয়েছে ওদের দুজনকে। ইনায়াও বাড়িতে ছিল। ব্রেকফাস্ট টেবিলে পাপার কথাবার্তা শুনে তার মনটা ভীষণ খারাপ হয়, কেমন ফাঁকা ফাঁকা লাগে তাকে। কখনো পাপা এভাবে তার সংসার নিয়ে পরামর্শ দেন না আপুকে যেভাবে দেন। একটা দীর্ঘশ্বাস ফেলে ইনায়া, সে তো ডিজার্ভ করে ইনায় সব। সেহা এসেছে ভোর রাতে, শান্ত ছুটি পায়নি দেখে আসতেই পারেনি। ফোন কলে কিছুক্ষণ কেঁদেছে ইনশিরা আর মুইনের সাথে। ঈশিতা দীপ্ত মারা যাওয়ার পরে দুর্ঘটনার কথা শুনলে বুকটা ধুকপুক করে উঠে তার। সেহা তার বড় মামির পুড়ে যাওয়া চুলগুলোতে একটা কাট দিয়ে দেয় সকাল সকাল। এত লম্বা চুলগুলো ঘাড় অব্দি এখন। বড় মামার খুব কষ্ট হবে এসব দেখে যখনই দেখবে। তবে সামিন তার স্ত্রীর নতুন লুকটা দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, তোমাকে ভীষণ স্মার্ট লাগছে এই হেয়ার কাটটাতে আসিয়া। নিতান্তই স্ত্রীর মন খারাপ দূর করতে প্রশংসাটি করা আলতা জানে। হেসে জবাব দেয়, ধন্যবাদ। স্বামী স্ত্রীতে দোতলার পশ্চিম পাশের ঘরটাতে বসে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। জামাই মানবে না, মেয়ে মানবে না, তাই দুজন একটা চোরা পন্থা অবলম্বন করেছে। 5 লাখ ক্যাশ কোনো না কোনোভাবে লুকিয়ে ওদের ব্যাগে রাখতে হবে। এতে সাহায্য দরকার সেহা আর ইনার। ওদের দুজনকে উপরে ডেকে নিয়ে সামিন দরজা বন্ধ করে আলোকে নিয়ে সেহা আর ইনায়ের সাথে পরিকল্পনা করে নেয়। অফিস থেকে ছুটি নেওয়া হয়েছে। মুইন নাস্তা সেরে নিচতলা থেকে দোতলায় ইসির ঘরে আসতেই দেখতে পেল ইসি ভীষণ ব্যস্ত। কাবার্ড খুলছে, ওয়াল ক্যাবিনেট খুলছে, জামা কাপড় সব তুলে এনে বিছানায় রাখা ব্যাগে ভরছে। মিটিকে কোলে নিয়ে একটু আদর দিয়ে মুইন বিছানার একপাশে বসলো। অবাক হয়ে জানতে চাইলো, এসব কি করছো? এগুলো সাথে নেব, আমাদের যে পোশাক নেই সে খেয়াল আছে। জামা কাপড় সব ব্যাগে ভরতে ভরতে জবাবটা দিল। তো ফ্ল্যাট দেখে বিকেলেই তো সব কেনাকাটা করব। মুইন বলল গম্ভীর হয়ে, অযথা এসবের পেছনে আর খরচা করার কি দরকার? কিনলেও অল্প কিছু শপিং করে নেব। কত কিছু কেনার আছে আন্দাজ আছে? মার্কেটে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। তাছাড়া এ বাড়িতে এসব তো পড়েই থাকে। একেবারে একটা পাক্কা গিন্নি যেন। কথাবার্তায় তেমনটাই মনে হচ্ছে ইনশিরাকে। মুইনের দিকে তাকালো না, তাড়াহুড়ো করে জবাব দিয়ে বারান্দার দিকে যায়। তার প্ল্যান্টসগুলো নেবে সে সাথে করে, আর নেবে এবাড়ির ছোট বাবার লাইব্রেরি থেকে কিছু কিছু বই। মুইন বই পড়ে রাতে ঘুমানোর আগে মুইন চেয়েছে মেয়েটিকে দেখে। মেয়েটির চঞ্চলতায় মুইন খুশি হয় না, হয় গর্বিত। বুকের মধ্যে সুপ্ত আনন্দ নেচে ওঠে নিজের এত আদরের বধূটিকে এভাবে এই রূপে আবিষ্কার করে। হঠাৎ সেহার ইনা এসে ইনিয়ে বিনিয়ে বলে মুইনার ইনশিরাকে লাইব্রেরিতে পাঠিয়ে দিয়ে ইনশিরার ব্যাগে গোপনে টাকাগুলো রেখে দেয়, সাথে রাখে একটা চিঠিও। 11টার দিকে এই বাড়ির বড় মেয়ে জামাই বাড়ি থেকে বেরোবে। ফ্ল্যাট খোঁজার আর ঝামেলা রইল না। মুইনের পছন্দ অনুযায়ী এরিয়ায় একটা 3 রুমের ছিমছাম ফ্ল্যাট ইহানের দলের ছেলেরা দেখে রেখেছে। বাড়ির সবাই ব্যস্ত মেয়ে জামাইয়ের দ্বিতীয় বিয়ে দেওয়ার আয়োজন করতে। ঋতু চিপস, ইনস্ট্যান্ট স্ন্যাক্স থেকে শুরু করে ঘরে তৈরি সব শুকনো খাবার বক্স ভর্তি করে দেয়। পরি কিছু গিফট বক্স দেয়, সেসব ইহান গাড়িতে তোলে। মামা, পাপা, বাড়ির সবার থেকে দোয়া নিয়ে ইসি আরও একবার তার স্বামীর সাথে নিজের সংসারের জন্য রওনা দেয়। যে সংসারটা গড়তে হবে তার নিজেরই।
নিউটাউন রোডের ডি ব্লকে চিন্ময় লেন সরণিতে একটা 11 তলা ভবনের 7 তলায় সংসার হবে। যদিও 1 মাসের ব্যাপার, কটেজ পেয়ে গেলে সেখানে উঠবে তারা। 3টা বেডরুম, একটা ড্রয়িং কাম ডাইনিং, একটা কিচেন, 2টো বারান্দা, 3টে ওয়াশরুম। ফ্ল্যাটের ভাড়া অফিস থেকে দেওয়া হবে। ঝা চকচকে শূন্য ফ্ল্যাটটাতে ঢুকে ইসির মনটা কেমন খা খা করে উঠল। মুইন গিফট বক্সগুলো খালি ফ্ল্যাটের একপাশে রেখে দেয়, সাথে মিঠিকে কোল থেকে নামায়। ইনশিরা মুখটা মলিন করে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। অন্যমনস্ক ভঙ্গিতে মুইন এগিয়ে যায়। ইনশিরার কাঁধে একটা হাত রেখে বলে, কি হয়েছে? লোকটাকে দেখে ইসি আবারও তীব্র অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠে বলে, সব কতদিন ধরে একটু একটু করে জমিয়েছিলেন, কিনেছিলেন এসপি। ওর মুখের দিকে কয়েক পল তাকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে মুইন আরো শক্ত করে ওর কাঁধ চেপে ধরে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।